তো সেই জায়গা থেকে যখন দেখতেছি যে আমার সামনে আমার এক বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে তারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এবং যেটা সম্পূর্ণ ইলিগাল, তো আমার কাছে ওই ক্ষোভের জায়গা থেকে এবং আমি যখন পুলিশের গাড়ির সামনে দাঁড়ালাম, ছাদে থাকা একটা বাচ্চা তারা নিরাপদ না, তারা বারান্দায় থেকে গুলি খাচ্ছে, ওই বাসার ভিতরে আমি নিরাপদ না। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য কারা উপস্থিত রয়েছেন। হ্যাঁ দর্শক, বাংলা ভিশনের জুলাই নিয়ে নিয়মিত আয়োজনে আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন জুলাইয়ে ভূমিকা রাখা দুজন বিশেষ মানুষ। আজকে আমার সাথে কথা বলবেন নূর হাসান এবং নুসরাত জাহান টুম্পা। আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। টুম্পা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কি রকম আছেন? আমিও ভালো আছি। একটু শুরুতে জানতে চাই, আসলে জুলাই মাসের সেই সময় যখন আন্দোলন হচ্ছিল, যখন আপনারা আন্দোলনের জন্য রাজপথে নেমেছিলেন এবং আপনাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, সেই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? মূলত জুলাইয়ে যখন আমরা আন্দোলনে একদম উদ্গ্রীব হয়ে নামি, যখন আমরা দেখতে পাই যে একের পর এক লাশ পড়া শুরু হয়েছিল, সেই দৃশ্যটি আমার মনে হয় না শুধুমাত্র আমাদেরকে, বরং বাংলাদেশের প্রতিটি নাগরিকের মনে, প্রতিটি মানুষের মনে নাড়া দিয়েছিল। তারা প্রত্যেকটা মানুষ কেঁদেছিল যখন এই অবস্থা চলছিল। সো সেই পরিপ্রেক্ষিতেই আমরাও আর নিজেদেরকে আটকে রাখতে পারিনি। আমরা আমাদের যেই ভাইদের রক্তের যে বন্যা বয়ে যাচ্ছিল সেই সময়টায়, সেগুলোর বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছিলাম। একদিন পর একদিন প্রতিদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। সেই আন্দোলনের আপনাদের আন্দোলনটা কবে থেকে শুরু করেছিলেন আপনারা? আমরা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলন শুরু করেছি 16 জুলাই থেকে। এর আগে বিচ্ছিন্নভাবে, মানে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু করলো প্রথম 16 জুলাই থেকে আমরা আন্দোলন একবারে বিশ্ববিদ্যালয়ের ব্যানার থেকে শুরু করি। এর আগে বিচ্ছিন্নভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আন্দোলনে যুক্ত ছিল। আর বিশ্ববিদ্যালয়ের ব্যানার থেকে আন্দোলন শুরু হয় 16 তারিখ থেকে। আপনারা তো বোধহয় হাইকোর্টের আশেপাশেই আন্দোলন করছিলেন সেই দিনটা, মানে 31 জুলাই যেদিন আমি অ্যারেস্ট হয়েছিলাম, ওই দিন আমাদের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। আমরা হাইকোর্টের মাদার গেট প্রাঙ্গণে আমাদের কর্মসূচি ছিল। সেদিকে জড়ো হওয়ার যখন জড়ো হচ্ছিলাম, একদম ইনিশিয়াল টাইমেই আমি অ্যারেস্ট হয়ে যাই। ইউটিউবের কাছে জানতে চাবো সেই সময়ের অভিজ্ঞতাটা। আসলে ওই সময় তো তাদের পক্ষ থেকে গণগ্রেফতারের একটা রায় আসে যে তারা আজকে যাদেরকেই মাঠে পাবে তাদেরকেই গণগ্রেফতার করবে। তো সেই জায়গা থেকে ওই দিনের শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক অনেক কম ছিল অন্যান্য দিনের তুলনায়। তো সেই জায়গা থেকে যারাই সাহস করে মাঠে নেমেছিল তাদের মধ্য থেকেই দেখা যাচ্ছে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, এবং এরকম যদি চলতে থাকে তাহলে আন্দোলনটা ওখানে দমে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যদি প্রত্যেককে এইভাবে কারাবন্দী করে রাখে তাহলে আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাবে কে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে হ্যাঁ, একজনকে প্রতিবাদ করা উচিত। তো আমার মনে হলো আমি ইনস্ট্যান্ট ওইখানে প্রতিবাদের একটা প্রতীক হয়ে দাঁড়িয়ে গেলাম। নূর ভাই, আপনাকে যখন আপনাকে তো অ্যারেস্ট করা হয়েছিল সেই সময়, আপনি কি মানে পুলিশ হেফাজতে ছিলেন সেই সময়, নাকি ওই সময় আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল? আমি পুলিশ হেফাজতে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ছিলাম। আচ্ছা, 31 জুলাই সন্ধ্যা পর্যন্ত ছিলাম। আমাকে ফার্স্টে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেদিকে যখন আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র শিক্ষক ইনক্লুডিং টুম্পা সবাই জড়ো হয়, তখন আমাকে রমনা থানা থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে শাহবাগ থানায় সেম সিচুয়েশন ক্রিয়েট হয়। ওইদিকে আরো অনেক শিক্ষার্থীরা, অনেকগুলো স্টুডেন্টস অ্যারেস্টেড ছিল। আমরা ছিলাম, তিতুমির কলেজের ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছিল, আমরা একসাথেই ছিলাম অ্যারেস্টেড। সো যখন শাহবাগ থানার প্রাঙ্গণ একবার ছাত্র জনতা একবার পরিপূর্ণ হয়ে যায়, এতগুলো স্টুডেন্টসকে গ্রেফতার করে রাখা হয়েছে, তখন তারা ছেড়ে দিতে বাধ্য হয়। আচ্ছা, যখন আপনাদেরকে অ্যারেস্ট করা হলো, যখন আপনি পুলিশ হেফাজতে ছিলেন, ওই সময়টাতে আসলে কি মনে হচ্ছিল? যে তখন তো জানেন না যে শেখ হাসিনা পালিয়ে যাবে কিংবা স্বৈরাচারের পতন হবে, তখন আসলে কি মনে হচ্ছিল? যে মনে হচ্ছিল কি যেরকম যে না, আমার হয়তো জীবন এখানে শেষ কিংবা ক্যারিয়ার এখানে শেষ, এরকম কিছু ফিল হচ্ছিল? প্রথম কথা বলতে গেলে, আমি ফার্স্ট এই আন্দোলনে আমি নিজ চোখে নিজের মৃত্যু দেখেছিলাম 19 জুলাইয়ের 19 তারিখ। এরপরের দিন থেকে যতদিন আন্দোলনে নেমেছি, আমরা এটা চিন্তা করে নেমেছি যে হ্যাঁ, আজকে আমার শেষ দিন, আমার হয়তো আজকের পরে আমার আর বাড়ি ফেরা হবে না। আর 31 জুলাইয়ের কথা যদি স্পেসিফিকলি বলতে চাই, তো যখন আমাকে আমার পিছন দিয়ে ধরেছিল, আমার বেল্টে যখন পুলিশ ধরেছিল, আমাকে যখন প্রিজন ভ্যানে উঠিয়ে ফেলেছে, ওইটাই আমি চিন্তা করেছি যে আমার আর বাড়ি ফেরা হবে না। আমি তাড়াতাড়ি, নুসরাত যখন পুলিশ ভ্যানটা আটকে রেখেছিল, প্রিজন ভ্যানটা, তখনই আমি আমার বাসায় ফোন করে, আমার ফোনেও ছিল 2% চার্জ, তখন আমার ছোট ভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি তো অ্যারেস্টেড হয়ে গিয়েছি, আমাকে হাজতে নিয়ে যাচ্ছে, তুমি একটু আম্মুর দিকে খেয়াল রেখো। ওই দিনে আমি মনে করেছিলাম যেমন আজকে শেষ দিন, আমার আর ফিরা হবে না। টুম্পা,
যখন হচ্ছে আপনি পুলিশ ভ্যানের সামনে এইভাবে দাঁড়ালেন, প্রতিবাদ করলেন এবং বললেন যে গাড়ি চালালে আমার উপর দিয়ে চালাতে হবে, সে সময় আসলে কি মনে হচ্ছিল? আমরা ভিডিওতে দেখলাম বা সেই সময় ভিডিওগুলোতে দেখেছি যে আপনার মধ্যে একটা ভীষণ রকম একটা স্পিড কাজ করছিল, একটা মনে হচ্ছিল যে কোনো কিছুই মানে কোনো কিছুতেই ভয় পাচ্ছেন না। তো আসলে কি ফিল হচ্ছিল, কি মনে করে এত এত সাহস কোত্থেকে এসেছিল? আসলে বিগত আমার তো হচ্ছে এই জেনারেশনের, তো আমার জন্মের পর থেকেই যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই আমি দেখছি একটা দল সারা একদম দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে এবং তারা যত রকমের জুলুম অত্যাচার আছে আমাদের উপরে করে যাচ্ছে। তো আমি একদম ছোট থেকেই তাদের এই কর্মকাণ্ডের উপরে ফেড আপ। তো সেই জায়গা থেকে যখন একটা আন্দোলন তৈরি হলো এবং তাদের কর্মকাণ্ডগুলো শিক্ষার্থীদের উপর মানে নিম্ন থেকে নিম্নতর হয়ে যাচ্ছে এবং তাদের প্রতি যে মানে ক্ষোভ রাগ সেটা দিন দিন আমাদের বেড়েই চলছে। তো সেই জায়গা থেকে যখন দেখতেছি যে আমার সামনে আমার এক বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে তারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এবং যেটা সম্পূর্ণ ইলিগাল, তো আমার কাছে ওই ক্ষোভের জায়গা থেকে এবং আমি যখন পুলিশের গাড়ির সামনে দাঁড়ালাম এবং ভিতর থেকে যে পুলিশ গাড়িটা চালাচ্ছিলেন সে অনবরত হাসতেছিল, তার হাসিগুলো আমার কাছে বিষের মতো লাগতেছিল, মনে হচ্ছে সে একটা কোনো দানব, সে আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল। আর সেই মুহূর্তে তার হাসিগুলো আমার মানে শরীরের মতো কাটার মতো বিঁধতেছিল। আর সেখানে মনে হচ্ছে আমাকে মানে আমি যদি তখন তাকে পেতাম মানে আমার কাছে আমি কি করতাম আমি জানি না। তো ওই যত রাগ ছিল মনে হচ্ছিল আমি গাড়ির সামনে ছেড়ে দিচ্ছি সব। তো এই ঘটনার পরে আপনার কোন ধরনের প্রেসার ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ওইখানে তো যেহেতু অলরেডি অ্যাডভোকেট যারা ছিল তারা ওইখানে উপস্থিত ছিল, যখনই বুঝতে পারছে যে ভাইয়ার পরে হয়তো বা আমাকে নিয়ে যেতে পারে, তো তারা ওনারা সেই সুযোগটা পাওয়ার আগে তাদের কাস্টডিতে আমাকে নিয়ে ফেলে এবং তারা উপস্থিত অ্যাডভোকেট, হ্যাঁ অ্যাডভোকেট ছিল ওখানে, মতিন স্যার ছিলেন, উনি সহ আর রনি ভাই ছিলেন, ওনারা ওনাদের কাস্টডিতে আমাকে নিয়ে ফেলে, আরো কিছু আন্টি ছিল ওখানে, তারা নিয়ে ফেলে এবং পরে আমাকে বারবার শান্ত করতেছিল যে তুমি চিন্তা করো তোমার ভাইকে ছেড়ে দিবে, তারা আমাকে আশ্বস্ত করতেছিল। ওনাদের সাথে আমি ওখানে কিছু সময় অবস্থান করি, তারপরে আবার আমি আমাদের সাথে যারা আন্দোলনে ছিল আমরা 5 জন যেখানে ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে আমি একজনকে খুঁজে পাই। তো তার সাথে পরবর্তীতে আমি আবার থানার সামনে যাই, যে আমি খবর পাই যে ভাইয়াকে রমনা মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে, তারপর আমি ভাইয়ার সাথে ওখানে গিয়ে অবস্থান করি। একটু আপনার কাছে জানতে চাই, আসলে যেদিন আপনাকে ছেড়ে দেওয়া, সেদিন সন্ধ্যায় তো আপনাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রেশার ছিল কিনা, বা অনেকের বাসায় গিয়েও তুলে নেওয়া হচ্ছিল, এরকম কোনো বিষয় ছিল কিনা? অ্যাকচুয়ালি আমি অ্যারেস্ট হওয়ার পরের দিনে আমি আবার কর্মসূচিতে যোগদান করি। 1 আগস্ট ছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ছিল। সো যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাবেলা থেকে ওই দিন মশাল মিছিলের কর্মসূচি ছিল, আমি পরের দিনে আবার যোগদান করি। তো আমার বাড়িতে কুমিল্লা, আমার হোমটাউন কুমিল্লায় তো পুলিশ অলরেডি আমাকে, যখন আমার নিউজটা এত স্প্রেডেড হয়ে গেছে, আমার মানুষ এই জিনিসটা দেখার পরে আরো আন্দোলনের প্রতি উদ্গ্রীব হচ্ছিল, সেটা জানার পর আমাকে বন্দি করার একটা পায়তারা চলছিল। তো আমার বাড়িতে হানা কয়েকবার হয়েছে। আর এদিকে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে যখন আমি আসি তখন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাকে নিয়ে চিন্তিত হয়ে যায় যে তোকে তো খুঁজতেছে, তুই কেন আবার আসলি বিশ্ববিদ্যালয়ে আজকে। আমার টিচাররা আমাকে খুব আদর করতো, তো তোকে তো খুঁজতেছে, তুই এদিকে আবার কেন আসলি। পরবর্তীতে আমি বলছি যে আচ্ছা যা হবে হবে, প্রোগ্রামটা চালিয়ে যায়। ওই দিন যমুনা টিভি থেকেও আসছিল আমার সাথে কথা বলার জন্য, তো আমার টিচাররা কথা বলতে দেয়নি আমাকে। প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আমাকে ওই দিক থেকে টিচাররা তাদের তত্ত্বাবধানে আমাকে পাঠিয়ে দেয়। তো আমরা যেই বাসাটায় থাকতাম ওই বাসাটা ছিল এমন, আমরা কয়েকজন যারা আন্দোলনের এই রমনা কেন্দ্রিক আন্দোলনটাকে পরিচালনা করছিলাম, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, হাবিবুল্লাহ বাহার, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, এইসব স্টুডেন্টদের সাথে যারা কোঅর্ডিনেট করছিলাম, আমাদের ভিতরে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্ররা আমরা এমন একটা বাসায় থাকতাম যে বাসাটার বারান্দার সাথে অন্য একটা বিল্ডিং এর ছাদটা একবারে অ্যাটাচড, মানে আমাদের প্রি প্ল্যান করাই ছিল এই বাসাটায় আমরা থাকছি, হামলাগুলো আমরা সেদিক দিয়ে পালিয়ে যেতে পারি। সো আমাদের মৃত্যু ঝুঁকি কিংবা পলিটিক্যাল ঝুঁকি বা ছাত্রলীগের থ্রেট আমাদেরকে খোঁজা, এর প্রতিনিয়ত একটা কর্মসূচি হয়ে গেছিল। আমরা ধরেন বাসা থেকে যখন বের হতাম আমাদের মাস্ক পরে বের হতে হতো, আইডি কার্ড খুলে বের হতে হতো। এমন একটা সিচুয়েশন যাচ্ছে যে আমি আমার দেশের পতাকা আমি মাথায় লাগাবো, এটাও আমার কাছে মনে হচ্ছে যে এটাও আমার জন্য হুমকি। প্রোগ্রাম শেষ হতো, কর্মসূচি শেষ হতো, আমাদের আইডি কার্ড খুলে পতাকা খুলে আমাদের বাসায় ফিরতে হতো। সো মৃত্যু ঝুঁকি কিংবা পলিটিক্যাল থ্রেট বা প্রশাসনিক থ্রেট ওইটা আমাদের এমন না যে 31 জুলাইয়ের পর থেকে না, যখন আমরা 16 জুলাই পর থেকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামস গুলো বা কর্মসূচি গুলো কোঅর্ডিনেট করা শুরু করেছিলাম, তখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা পর্যায়ে গিয়ে সামগ্রিক একটা থ্রেট আমাদের উপর তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছিল।
টুম্পা, আপনার উপরে কোনো থ্রেট এসেছে বা কোনো ধরনের ঝামেলা হয়েছে পরবর্তীতে? 31 জুলাই ওই দিন, এর আগে যতদিন আমি আন্দোলনে যোগদান করেছি আমার ফ্যামিলিতে শুধু আম্মু জানতো, আর আশেপাশে কেউ জানতো না, কারণ আমি ওইরকম ভাবে বের হতাম। আমি শুরুর থেকে যেহেতু ক্যাম্পাসটা আমার বাসা থেকে অনেকটা দূরে, কিন্তু আমার বাসা থেকে যাত্রাবাড়ি অনেক কাছে, তো ওইদিকে আমি তখন যাত্রাবাড়িতে আন্দোলনে যোগদান করতাম। পরবর্তীতে যখন এই 31 তারিখের ঘটনাটা একদম অনেক ছড়িয়ে পড়ে এবং সবাই জানতে পারে যে আমি আন্দোলনে যাচ্ছি, তো সেই জায়গা থেকে আমাদের এলাকার ভিত্তিক যেই সকল ওই সময় নেতারা ছিল তারা আমার বাবাকে রাস্তায় পেয়ে অনেক হুমকি ধামকি দেয় যে আপনার মেয়েকে সাবধান করে দিবেন, আর যাতে কখনো এরকম যদি না যায়, তো যে আপনার মেয়ে যদি এখানে যায় তাহলে এলাকায় থাকতে পারবেন না, এরকম অনেক ধরনের হুমকি দেয় বাবাকে। তো বাবা ভয় পেয়ে গিয়ে বাসা থেকে আমাকে বের হওয়ার জন্য একদম নিষেধ করে দেয়, যাতে আমি বের হতে না পারি। তারপরে আমি যেহেতু নিষেধ করার পরে আমি 1 তারিখ আর বের হয়ে নেই, কারণ 1 তারিখে বলতেছে যে আমি যদি আজকে বের হয়ে যাই তাহলে হয়তো পরদিন থেকে আমি আর বের হতে পারবো না। তো আম্মুর কথা শুনে আমি 1 তারিখে বাসায় স্টে করি, ভাইয়ারা সবাই ক্যাম্পাসে যায়, তাদের সাথে ফোনে আমার যোগাযোগ হয়। পরবর্তীতে আমি 1 তারিখে বাসায় থাকি এবং 2 তারিখ থেকে আবার আমি শুরু করি। বাবা যখন বাসা থেকে বের হয়ে যায় তখন থেকে আমি আবার র্যান্ডমলি আন্দোলনে যাওয়া শুরু করে দেই। তখন এরকম করে আমি 3 তারিখ 4 তারিখ যেতে পারছি, কিন্তু 5 তারিখে যখন আমি আবার বের হব এবং আমি বাসা থেকে বের হচ্ছি আর বাবা দেখতেছি সিঁড়ি থেকে উপরে উঠতেছে, তো ওই সময়টা আমি আবার বাবার মুখোমুখি হয়ে যাই এবং বাবা ওই সময় অনেক বাবা বারবার বাধা দিচ্ছিল আমাকে যাতে না যেতে দেই। পরে আমি বলছি আমি আজকে যাবই, আমি বের হবই। পরে আমার বাসা থেকে আমার আপু তো শ্বশুরবাড়ি থাকে, তো আপুকে আমি ফোন দিলাম যে বাবা আমাকে বারবার আটকাচ্ছে, আমি আজকে যাবই। পরে আমার ভাইয়া আমার আপু বাবাকে অনেক বোঝানোর পরে একটা পর্যায়ে রাজি হয়, তারপরে আমি আবার বের হই। আপনারা যখন রাজপথে আন্দোলন করছিলেন তখন আসলে কি কি দেখেছেন, কি কি ঘটেছে আপনাদের চোখের সামনে? জুলাই আন্দোলনের প্রত্যেকটা মেমোরিজ এখনো যখন মনে হয় তখন আমরা এখনো বিধ্বস্ত মনে হয় নিজেদেরকে, মানে কি একটা শাসন আমল থেকে আমরা বের হয়ে এসেছি। আমি প্রথম যেটা বলেছিলাম আগে, যে আমি প্রথম নিজ চোখে আমার মৃত্যু দেখেছিলাম 19 জুলাই। ক্যাম্পাস 18 তারিখ রাতে ইন্টারনেট একদম শাটডাউন করে দেয়। সো আমরা 19 তারিখ যখন আমরা বের হব তখন আমরা অলরেডি চিন্তা করে রেখেছি আজকে একবার ইন্টারনেট অফ, আজকে আর বেঁচে ফিরা হবে না। তো আমি একটা সাদা শার্ট পরলাম, আমরা ওই যে বাসাটায় থাকতাম ওই বাসাটার ভিতরে আমরা রেডি হচ্ছিলাম কয়েকজন যারা যারা বের হবো আজকে। তো আমি সাদা শার্ট পরলাম, পরে আমার বন্ধুদেরকে যারা থাকবে বাসায় তাদেরকে বলে বেরোচ্ছিলাম যে আমি কাফনের কাপড়টা পরে বের হচ্ছি, যদি আমি আজকে আর না ফিরি আমার আম্মুকে আমার আপুকে একটু বোঝাইস। এটা বলে বের হলাম। 19 তারিখ ক্যাম্পাস প্রাঙ্গণে গেলাম। ওই দিন আসলে এমন ছিল, যেহেতু রাতে ইন্টারনেট অফ করে দিয়েছিল, ক্যাম্পাসে গিয়ে দেখি যে উপস্থিতি একদমই কম, একদম 40-50 জন মাত্র এসেছে ওই দিন। ইউজুয়ালি আমাদের অনেক স্টুডেন্টস হয় প্রোটেস্টের সময় হচ্ছিল, বাট ওই দিন একবারে 40-50 জন হয়েছে, এর মধ্যে ম্যাক্সিমামই মেয়ে, ছেলে 7-8 জন 10 জন এমন, আর 30-40 জনই সব মেয়ে। সো আর একটু পর পর আমাদের ক্যাম্পাসের সামনে দিয়ে যুবলীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা ওরা ঘোরাঘুরি করছিল, আমাদেরকে মানে একটা অ্যাটাকিং পজিশনের দিকে শোডাউন দিচ্ছিল, গরম গরম হচ্ছিল সবকিছু। তো আমরা তো যারা ছেলেরা আছে আমরা খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমরা বললাম যে আচ্ছা মেয়েরা যারা আছে তাদেরকে অন্তত ক্যাম্পাসে যাতে ঢুকতে দেওয়া হয়, গেটের ভিতরে যাতে ঢুকতে দেওয়া হয়। তো তখন ওই সিচুয়েশনটা আসলে ক্যাম্পাস কর্তৃপক্ষ আমাদের পক্ষে নিচ্ছিল না। তো কোনো মতে আমরা প্রক্টর স্যারের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করেছি যে স্যার আমাদের মেয়েগুলোকে অন্তত ক্যাম্পাসের ভিতরে জায়গা দেন, যাতে তারা ক্যাম্পাসের ভিতরে থাকতে পারে। তো একটা টাইম পরে যখন পরিস্থিতি ঠান্ডা হলো আমরা মেয়েদেরকে পাঠিয়ে দিলাম। তারপর অনেক মেয়ে যেতে চাচ্ছিল না, যে না আপনাদেরকে ছাড়া যাবো না আমরা। তারপর কোনো মতে আমরা মেয়েদেরকে পাঠিয়েছিলাম বাসার দিকে। আর আমরা যারা 7-8 জন ছেলে আছি আমরা তখন কাকরাইল যাই। কাকরাইল গিয়ে অবস্থাটা তখন এমন ছিল যে একদম উপর থেকে বৃষ্টির মতো গুলি আসছিল আমাদের দিকে, হেলিকপ্টার থেকে না, অপর ওই সাইড থেকে আসছিল, কাকরাইল মোড় থেকে আসছিল। আমরা তখন পল্টনে, আচ্ছা বিল্ডিং থেকে করছিল এবং সামনে থেকে আমার একটা ফোর্স আসছিল। ওদের যে ড্রেস কোডটা ওটা আমাদের তখন পরিচিত ছিল না, একটা ফোর্সের প্রবাবলি তারা আনসার টাইপ কোন একটা ফোর্স, বাট তাদের ড্রেস কোডটা আমাদের পরিচিত ছিল না। ওই দিন ওই প্রোগ্রামের আমরা যখন উপস্থিত হই তখন দেখি মির্জা আব্বাস উপস্থিত ওই দিন। তো 19 জুলাই সেটা গুলি আসছিল। আমার বন্ধু ছিল ইফাজ, সে টিয়ার গ্যাস খেয়ে সে চোখে দেখতে পাচ্ছিল না, সে রীতিমতো অন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি দৌড় দিয়ে অনেক কদম সামনে চলে যাই, আমি পিছন থেকে গিয়ে ইফাজের হাত ধরে আবার ইফাজকে নিয়ে দৌড়ানো শুরু করি। তো কোনো মতে গিয়ে আমরা মৌচাক মোড়ে পৌঁছাই। মৌচাক মোড়ে পৌঁছানোর পরে আমরা যে গ্রুপটার সাথে অ্যাড হই, ওই গ্রুপটার সাথে যখন আমরা কথা বলি তখন আমরা জানতে পারি যে ওইটা আওয়ামী লীগের গ্রুপ।
মানে ওই এলাকার কাউন্সিলরের গ্রুপ তারা ছাত্রদের উপর অ্যাটাক করার জন্য ওই দিকে অবস্থান নিয়েছে। আমরা দৌড়ে গিয়ে যে জায়গায় যে আমরা ওই জায়গায় গিয়ে তাদের সাথে পড়ি, তো তাদের সাথে একদম বাগের মুখে গিয়ে একদম ডেরার ভিতরে। তখন ওরা আমার দিকে এরকম ইশারা করে বললো যে ওকে ধর। তো ইফাজে আমাকে পিছন থেকে চিৎকার দিলে নূর দৌড় দে। আমি পিছনে ফিরে দেখি কেউ নাই, একদম আমরা দুইজন সামনে দাঁড়ানো আর পিছনে ইফাজ। তো ওই দিন আমি, আমার মনে হয় যে আমার জীবনের সেরা দৌড়টা আমি ওই দিন দিয়েছিলাম। তো একদম এক দৌড়ে গিয়ে আমার একটা বড় ভাই ছিল লিমন ভাইয়ের বাসায় গিয়ে আমরা অবস্থান নেই। আর অবস্থান নিয়ে আমরা আবার সন্ধ্যার দিকেই আবার আন্দোলনের প্রস্তুতি নেই ধানমন্ডিতে গিয়ে, যখন ধানমন্ডিতে আসলে আন্দোলন হচ্ছিল না, তখন সংঘর্ষ হচ্ছিল। আমরা যখন উপস্থিত হই ওই দিক থেকে গুলি চলছিল একের পর এক ধানমন্ডি 3 থেকে গুলি চলছিল। আর আমরা একটা 100-150 মিটারের ডিস্টেন্সে ছিলাম। সো ওই দিন আন্দোলন করা অবস্থাতেই আমার চোখের সামনে আমরা জাস্ট এভাবে ঘুরেছিলাম, দৌড়াচ্ছিলাম, আমি আর আমার বন্ধু ইফাজ হাত ধরা। আমার পিছনে থাকা যে ভাইটা ছিল, ওই একটা ভাইয়ের কানে গুলি লেগেছে এদিকে, আর একটা ভাইয়ের ঠিক এদিকে গুলি লেগেছে চোখের সামনে। তো মৃত্যু জিনিসটা কি, মৃত্যু ভয় জিনিসটা কি সেদিনই ভুলে গিয়েছিলাম। মৃত্যুর প্রতি ভয় বা মৃত্যুর জিনিসটাকে, জীবনের যেই মায়া, ওটাকে ওই আমার মনে 19 জুলাইয়ের পরে আমরা স্যাক্রিফাইস করে দিয়েছি। পার্সোনালি আমি স্যাক্রিফাইস করে দিয়েছি যে না, জীবন হয়তো এদিকে আমার জীবন হয়তো দেশের জন্য উৎসর্গ করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছে আমাকে। আপনারা যখন আন্দোলন করেছিলেন, এই যে মৃত্যু ভয়কে নিয়ে যখন রাস্তায় নেমেছেন, তখন আসলে কোন স্পিরিটটা আপনাদেরকে মানে পেছন থেকে তারা দিচ্ছিল, বা কোন শক্তির বলে আসলে আপনারা তখন এই আন্দোলনে নেমেছিলেন? হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি এটা দেখবেন, আমার এখন গায়ে কাটা দিচ্ছে লিটারালি, যখন আপনি এটা দেখবেন যে বারান্দায় থাকা একটা বাচ্চা, ছাদে থাকা একটা বাচ্চা, তারা নিরাপদ না, তারা বারান্দায় থেকে গুলি খাচ্ছে। ওই জিনিসগুলা তখন আপনি ফিল করবেন যে না, আমার জীবনটা হয়তো আমি যদি বাসায় বসে থাকি, ওই বাসার ভিতরে আমি নিরাপদ না। একটা ছোট্ট বাচ্চা, আপনি চিন্তা করেন 3 বছরের 4 বছরের একটা বাচ্চা বারান্দার ভিতরে বসা, সে বারান্দা থেকেও গুলি খেয়ে মারা গেল। তো আমার জীবনটা নিরাপদ কোথায়? আমার বাসায় যদি আমি আমার মা বাবার কাছে যদি আমি নিরাপদ না থাকতে পারি, একটা ছোট্ট বাচ্চা, সে যদি, তার এখনো বোঝার বয়স হয়নি, এই বাচ্চাটার জীবন যদি একটা রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা না পায়, তাহলে এই যে আমি একটা রাষ্ট্রের নাগরিক, আমার দেশের প্রতি দায়িত্ব কি? দেশ আমাকে কি দিচ্ছে? সরকার আমাকে কি দিচ্ছে? একটা বাচ্চার জীবনে নিরাপত্তা নাই। আমি যদি কাপুরুষের মতো বাসার ভিতরে বসে থাকি, তাহলে আমার এই জীবনের মূল্য কই? ওই সময়ে যে আমরা মৃত্যুর যে ভয়, ওটার পিছনে ঠেলে দিছি যে না, আমি আমার বাড়ির ভিতরে নিরাপদ না, আমার মাঠে নামতে হবে, মানে ইটস হাই টাইম। ওই সিচুয়েশনে আমার মনে হয় না এটা শুধু আমার ক্ষেত্রে হবে, যে জুলাইয়ের ভিতরে যতগুলো ইচ এন্ড ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা, যেই মাটা বাসা থেকে বসে দোয়া করছে, যেই মাটা বাসা থেকে বসে বলছে যে যা তুই আন্দোলনে যা, ওই মায়ের স্যাক্রিফাইস আমরা কেউ তুলনা করতে পারবো না। সো মৃত্যু ভয় ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল তখন আমরা ছেড়ে দিয়েছিলাম যে জীবন আছে, জীবন হয়তো আজকে শেষ হবে, কালকে শেষ হবে, বাট এট লিস্ট দেশের কাজে শেষ হোক। একটা পর্যায়ে গিয়ে আমার মা অলরেডি এটা বলেই দিয়েছিল যে বারান্দায় থেকে মারা যায়, ছাদে উঠে মারা যায়, কোনো নিরাপত্তা নাই, অন্তত রাস্তায় গিয়ে মর। তখন তো ফ্যামিলি থেকেও গ্রিন কার্ড দিয়ে দিয়েছিল, এর আগে তো লুকিয়ে লুকিয়ে যেতাম। সো প্রত্যেকটা মানুষ যারা আন্দোলনে ছিল, কিংবা আন্দোলনের সময় আমাদের জন্য যারা আন্দোলন করেছে, তাদের জন্য হাত তুলছে আল্লাহর কাছে। প্রত্যেকটা মানুষের স্যাক্রিফাইস আমরা কেউ কোনো সময় পরিশোধ করতে পারবো না। এক্স্যাক্টলি। জুলাই তো শেষ হয়েছে, এই যে যেই তাগিদ আন্দোলন করেছেন, সেটা আসলে কতটুকু উপভোগ করতে পারছেন? সেটা আমরা যেটার জন্য আন্দোলন করেছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমাদের ভাইদের বিচার, সেটা তো আমরা দেখছি না, সেটা এখন আমাদের কাছে কোনো বিচার দৃশ্যমান না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে যে আন্দোলনের পরে আমরা যে মোটিভ নিয়েছিলাম যে হ্যাঁ, দেশটাকে আমরা একটু সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো, যে বাংলাদেশে অ্যাকচুয়ালি মানুষরা নিরাপদ বোধ করবে, শান্তিতে থাকতে পারবে, সেই বাংলাদেশে সেরকম চিত্র আমরা এখনো দেখছি না। আমরা অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি, আচ্ছা ঠিক আছে, একটা গোষ্ঠী একবারে লেগে পড়ে আছে বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য, সেটা তো আছেই। আর
আরেকটা গোষ্ঠী কিংবা কি বলবো তাদেরকে আমার জানা নেই, তারা এখন একদম অবাধ্য হয়ে গিয়েছে, তাদেরকে ধরে রাখা যাচ্ছে না। কেন এমন হলো বুঝতে পারছি না। যারা জুলাইকে অ্যাকচুয়ালি ধারণ করে, যারা জুলাইকে বুঝে, জুলাইকে ফিল করে, আমার মনে হয় না তারা এমন বাংলাদেশ কখনো চেয়েছে, কিংবা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে তাদের কোনো অশান্তি তৈরিতে তারা অংশ নিচ্ছে। কিন্তু যারা দেশটাকে একবার একটা মুড়ির মুয়া বানিয়ে ফেলেছে, যা ইচ্ছা তা করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাস্তায় ফেলে খুন, এইসব দৃশ্য তো আমরা কোনো সময় বাংলাদেশে এক্সপেক্ট করিনি। এইসব দৃশ্য যাতে আমাদের না দেখতে হয়, সেজন্যই আমরা গত বছর জুলাইতে আন্দোলন নেমেছিলাম। এই বছর জুলাইয়ে আমাদের সেই স্পিরিট আবার জ্বালাতে হচ্ছে যে না, আমাদের এগুলা রুখার জন্য আমাদের আবার রাস্তায় নামতে হবে। সো বাংলাদেশের মানুষকে কি আজীবন রাস্তায় রক্তই দিয়ে যেতে হবে? এখন নিজের কাছে এসব প্রশ্ন করে, কে আসলে, কে ক্ষমতায় আসলে, কিংবা কার তত্ত্বাবধানে বাংলাদেশটা একটা সুন্দর এবং শান্তির দেশ হবে? আমরা এই অপেক্ষা কত বছর করে যাব? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে আছে যে কার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, একটা শান্তিপূর্ণ দেশ হবে। টুম্পা, আপনার কাছে জানতে চাই, আসলে আমরা দেখলাম যে যে জুলাই আন্দোলন শেষ হওয়ার পরে ছাত্রদের একটি মহল বা একটি গ্রুপ একটি রাজনৈতিক দল গঠন করলো। সেই দলটি নিয়ে বা ছাত্রদের রাজনীতিতে আসা নিয়ে আসলে আপনার কি অভিমত, আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে? আসলে যদি কেউ স্বচ্ছতার রাজনীতি করতে পারে এবং তারা যদি দেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ করতে পারে, আমি মনে করব তারা রাজনীতিতে আসুক, এবং আমরা চাইবো সেই ধরনের নেতৃত্ব। কিন্তু কেউ যদি আমাদেরকে আশ্বাস দিল, কথা দিল যে আমরা দেশটাকে স্বচ্ছতার জায়গায় নিয়ে আসবো, জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করব, এবং আমাদের চাওয়ার একজন মাধ্যম হয়ে দাঁড়াবে, তারা তো জানে, তারাও জুলাই যোদ্ধা, আমরাও জুলাই যোদ্ধা, তারা আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা জানে। কিন্তু তারা যদি এইরকম হয়ে দাঁড়ায় যে তারা ধীরে ধীরে সেই আগের পুনরায় ফ্যাসিজমের দিকে বা আগের যে এরকম রাজনৈতিক বন্দোবস্ত ছিল আমাদের দেশে, সেই দিকে ফিরে যায় বারবার, তাহলে দেশের মানুষের মধ্যে তাদের মধ্যে যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা আস্তে আস্তে নষ্ট হবে। তাদের মধ্যে যে বিশ্বাস বা ভরসার জায়গাটা, সেটা নষ্ট হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আমি দেখতেছি যেটা দিনে দিনে নষ্ট হচ্ছে, সেটা কিছু ক্ষেত্রে মানুষ আশাবাদী হচ্ছে, আবার তাদের এমন কিছু কর্মকাণ্ড প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেটা দেখে মানুষ আবার তাদেরকেই এখানে ক্রিটিসিজম করতেছে। তো সেই জায়গা থেকে তাদের এখনো সেই যেমনটা স্বচ্ছ তারা জুলাইতে ছিল, তাদেরকে মানুষ নেতৃত্বের জায়গা থেকে সাপোর্ট করছে, বিশ্বাস করছে, তাদের ওই রাজনৈতিক পার্টির দিক থেকেও তাদেরকে সেই জায়গাটা থাকা উচিত। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা যে রাজনৈতিক দল গঠন হয়েছে ছাত্রদের, সেই জায়গাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কিছুটা পিছিয়ে রাখা হয়েছে, এবং সেই দলের সাথে দেখলাম যে তাদের সম্পৃক্ততা কিছুটা কম। আপনারা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আসলে কমিউনিকেশনের গ্যাপটা কোথায়? আসলে প্রথমত যে প্রাইভেট ইউনিভার্সিটির যে তৎকালীন কালচার ছিল, ফ্যাসিজম আমলের যে কালচার ছিল, তখন ব্যাপারটাকে এমন ভাবে দাঁড় করে রেখেছিল যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা পলিটিক্সে ইনভলভ হয় না। অ্যাকচুয়ালি এই একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে রেখেছিল যে পলিটিক্স ইজ নট ফর জেন্টলম্যান, এরকম একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গিয়েছিল। তাই বাবা মা সবসময় চাইতো যে আমরা যাতে পলিটিক্স থেকে দূরে থাকি, স্পেশালি আমরা যারা প্রাইভেটের স্টুডেন্টস আছি। বাট একটা যখন রাজনীতির মোড়টা ঘুরলো, কিংবা দেশের পলিটিক্সের অবস্থা বা দেশের ক্ষমতার মোড়টা যখন ঘুরলো, তখন দেখা গেল যে ধীরে ধীরে প্রাইভেটের স্টুডেন্টসরা রাজনীতি সচেতন হতে শুরু করলো। সো যে চিন্তা ভাবনাটা আগে ছিল, সেই চিন্তা ভাবনাটার পুনরায় উত্থানের যখন সুযোগ তৈরি হয়েছে বা পুনরায় উত্থান হচ্ছিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল যে না, পুরোনো কালচারে চলা যাবে না, প্রাইভেটের স্টুডেন্টসরা এখন রাজনীতি সচেতন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এখন দেশ সচেতন। তো পলিটিক্স করেন, যেটাই করেন, প্রাইভেটের স্টুডেন্টসদের স্টেক 100% বুঝিয়ে দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে দেখা গেল যে একটা আশ্বাসের জায়গায় এসেছে যে হ্যাঁ, প্রত্যেকের স্টেক ততটুকু বুঝিয়ে দেওয়া হবে। এবং যতটুকু জেনেছি আমরা যে তারা এখনো এটা নিয়ে কাজ করছে, এটার সাথে সাথে নানা জিনিস সমাধানের জায়গায় এসেছে, তারপরেও যেগুলো এখনো বাকি আছে সেগুলো নিয়ে তারা কাজ করছে। টুম্পা এবং নূর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া।
প্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম এবং জানার চেষ্টা করলাম এই জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের সেই সময়কার অভিজ্ঞতা এবং তাদের পরবর্তী যে মতামত, তাদের পরবর্তী যে ভাবনা, সেটি জানার চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।